ওপারে থাকবো আমি, তুমি রইবে এপারে, শুধু আমার দু চোখ ভরে দেখবো তোমারে। ওপারে থাকবো আমি, তুমি রইবে এপারে, শুধু আমার দু চোখ ভরে দেখবো তোমারে। নমস্কার, আমি শিবশঙ্কর রায়। আপনারা হঠাৎ হয়তো মনে করছেন আমি এই গানটি হঠাৎ কেন গুনগুন করে গেয়ে উঠলাম। তার কারণ আজকে এমন একজন মানুষের আমি মুখোমুখি হচ্ছি, বা আমার সাথে যারা সঙ্গতে আছে, বা যারা আমার সাথে এই কাজটি করছে, তারা কেউ ক্যামেরায় আছে, কেউ আলোতে আছে, আমরা সবাই মিলে এমন একজন মানুষের বাড়িতে আজকে হাজির হয়েছি, যাকে বলা যেতে পারে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির, বাংলা মিউজিক ইন্ডাস্ট্রির এক জীবন্ত কিংবদন্তি বললেও কম কিছু বলা হয়। এই যে গানটি গাইলাম, এই গানটি যদি আপনারা এরকম হয়, যিনি এই গানটির মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছিলেন 1985 সালের মুক্তিপ্রাপ্ত ছবি জীবন মরণের জন্য, অজয় দাসের সুর, যদি এই গানটি সেই অ্যারেঞ্জারের বাজানো গিটার থেকে আপনারা শোনেন, তাহলে কিরকম লাগবে? আশা করি ভীষণ ভালোই লাগবে। তাহলে আমরা আসুন এবার ওনার সাথে আমরা পরিচিত হই, এবং এই গানটির সুরের সাথে সাথে এই গানটির রেশ রেখেই আমরা কথোপকথনে ওনার সাথে আসবো। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই গানের সুরটি শুনে নিশ্চয়ই আপনারা চিনতে পেরেছেন বা বুঝতে পেরেছেন যে আমার পাশে যিনি বসে আছেন শ্রী সমীর খাসনবিশ, উনি কোন গানের সুরটি এক্স্যাক্টলি বাজালেন, অর্থাৎ একদম মুখরার সুরটি। গানটি বিখ্যাত গান, জীবন মরণ সিনেমার গানটি ছিল ওপারে থাকবো আমি, তুমি রইবে এপারে, যে গানটি আমি কিছুক্ষণ আগেই আপনাদের সামনে করলাম। তো আজকে আপনাদের সামনে আমি যাকে নিয়ে বসেছি, বা যার সাথে খানিকক্ষণ আমরা কিছুটা গল্প করে নেব, কিছুটা সেই সময়কার কথা, সেই বাংলা গানের, বাংলা ছবির গান, বা বাংলা সামগ্রিকভাবে বাংলা গানের একটা স্বর্ণযুগ ছিল, বা যেটাকে আমরা বলি একদম একটা সোনার সময় বাংলা গানের ইতিহাসে। সেই সময়টার কিরকম ছিল, বা তখনকার পারিপার্শ্বিক অবস্থা কিরকম ছিল, সেই সময়টাকে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব যে মানুষটির কাছ থেকে। তিনি আজকে আমার পাশে বসে আছেন। তার নাম সমীর খাসনবিশ, বিখ্যাত গিটারিস্ট, এবং বলা যেতে পারে জীবন্ত কিংবদন্তি, এবং প্রখ্যাত অ্যারেঞ্জারও তিনি বটে। অনেক গান যেগুলো আমরা আজকেও শুনি বা ভবিষ্যতেও শুনবো, যেরকম এই গানটি হলো। অজস্র গানের মিউজিক অ্যারেঞ্জমেন্ট কিন্তু সমীর কাকুর করা। তাহলে আমরা একটু কথোপকথনের দিকে চলে যাই। আচ্ছা সমীর কাকু, একটু ছোটবেলার কথাটা আপনি বলুন। আপনার জন্ম কোথায়, বা কি করে আপনি কলকাতায় কি ছিলেন আগাগোড়া, বা কি করে আপনি এলেন? জন্ম বলতে আমার জন্ম ঢাকা শহরে নবাবপুর অঞ্চলে, হ্যাঁ, কাপ্তান বাজার নবাবপুর বলে, ওখানে আমার জন্ম। মানে ঢাকাতেই থাকতাম। আমার বাবা ছিলেন কলেজের প্রফেসর, হ্যাঁ, ঢাকা গভর্নমেন্ট কলেজের প্রফেসর ছিলেন। তারপরে আমরা যে কোনো কারণে হোক, ওই কমিউনাল ডিস্টার্বেন্সের মাঝে মাঝে হতো আর কি, পূর্ব পাকিস্তান হয়ে গেল, তখন কোনো একটা টাইমে চলে আসতে বাধ্য হয়েছে কলকাতা। সেখানে আমার সমস্ত কিছুই ঢাকাতেই ছিল। এইখানে আপনার কলেজ জীবন কলকাতায়? সব স্কুল জীবনও পড়তাম। আমি বড়নগর ভিক্টোরিয়া স্কুলে ক্লাস 3-তে ভর্তি হয়েছিলাম, বুঝলে না। তারপরে ওখান থেকে পাইকপাড়ার দিকে একটা স্কুলে, ভালো স্কুলে এলাম, ওখান থেকে স্কুল ফাইনাল পাস করেছি। তা কলকাতায় কলেজ জীবন, তারপরে সিটি কলেজে পড়েছি, বুঝলে।
পরে আমি অ্যাকাউন্টে সিটি কলেজে থেকে আমি বিএসসি পাস করেছি। তো বিএসসি তো পিওর সায়েন্স নিয়ে, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি এইসব। আমার বাবা হঠাৎ তার ছাত্ররা ফার্মে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আর্টিফিশিয়ালে ঢুকেছে, সেখানে ছিলাম 4 বছর, কমপ্লিট করেছি। তা বিএসসি পাস করার পরে আমার ইচ্ছে ছিল যে আমি যা গান বাজনার স্বাদটা পেয়েছি, আমি আর লেখাপড়ার দিকে যাবো না। বিএসসি পাস করে তো লোকে আর মুখ্য বলতে পারবে না, বলেছে লেখাপড়া জানে বলতে পারবে। সেই জন্য আমি ওই আর কি। আর গিটারটা শেখা মানে একদম ছোট বয়স থেকে বা ছোট সময় থেকে? ছোট সময় ওই যে ক্লাস 3 কথা বলছো, ওই সময় আমি গিটার বাজাতাম। তারপরে আমার তো গান বাজনার বংশ নয়, বাবা প্রফেসর, দাদা লেখাপড়ায় খুব মেধাবী ছিলেন এবং কলকাতায় এসে MBBS ভর্তি হয়ে গেল। তা আমি তারপরে ওই ক্লাস 3 পরে গিটারে একটু হাওয়াইন গিটার বাজাতাম এমনি। কিন্তু ছোটোবেলা আমি রঞ্জন মজুমদারের কাছে হাওয়াইন গিটার শিখেছি, বেলেঘাট, ওই মিল্টুদা যেখানে থাকতেন ওইসব পাড়ায়। তারপরে ওটা দেশ করে পড়াশোনার চাপে ওগুলো আর ইয়ে নেই। তারপরে আমাদের সময় তো ইন্টারমিডিয়েট সায়েন্স ছিল, এখনকার মতো না। এখন ISC আছে অন্য, এখন ISC মানে ইন্টারমিডিয়েট সায়েন্স। তা ওই ইন্টারমিডিয়েট সায়েন্স পাস করার পরে আমি বটুক নন্দীর কাছে ঢুকেছি। ওইটাই আমার টার্নিং। টার্নিং। বটুক নন্দীর কাছে কি আপনি মানে হাওয়াইন গিটার নাকি স্প্যানিশ? তখন স্প্যানিশ গিটার। আচ্ছা আচ্ছা। তারপরে ওখানে আমার বন্ধু খোকন মুখার্জি আসতো। খোকন মুখার্জি, বন্ধুরা আপনারা জানেন খোকন মুখার্জি কলকাতা শহরের আরেক কিংবদন্তি গিটারিস্ট ছিলেন উনি, এবং ফার্স্ট ম্যান ইন ক্যালকাটা, এই বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে যে গিটার, স্প্যানিশ গিটার মানুষকে দেখিয়েছিল। ওকে দেখে ওর সাথে আমার বন্ধুত্ব হয়ে গেল। ওর সাথেই ঘুরতাম, ওর সাথে ফিরতাম, ও আমাকে খুব ভালোবাসে। যেহেতু আমি লেখাপড়া করে এসে, ওর বাবা ছিলেন পুরুলিয়া হাই স্কুলের মানে টিচার, তো ওর লেখাপড়ার খুব ইয়ে ছিল। ওই ছোটোবেলা থেকে গিটারে স্টুডিওতে ঢুকে পড়া বা রেকর্ডিংয়ে ঢুকে পড়া, ওরা আর বেশি একটা এগোতে পারে। কিন্তু ও আমাকে ভীষণ পছন্দ করতো, ওই লেখাপড়ার ডিসকাশন আমার সঙ্গে করতো। আচ্ছা আচ্ছা। তারপরে ওই সময় কি ওর হাতে বাজনাটা দেখে আমার প্ল্যান হলো আমি লুকিয়ে লুকিয়ে বাজনাটা শিখবো করে। ফ্রি স্কুল স্ট্রিটে বই পাওয়া যায়। হ্যাঁ, এবং সবচেয়ে মজা হচ্ছে যে ওইটাতে গিটারই একজন, ওয়ান অ্যান্ড অনলি। কিন্তু আমার সঙ্গে এটা এমন, আমি যে গিটার বাজাচ্ছি ওইটাকে এনকারেজ করছে। এটা অদ্ভুত কিন্তু। হ্যাঁ, একটুতেই হচ্ছে যে আমি বাজাচ্ছি, আবার ও আবার কি, কিন্তু ও আমাকে সবসময় ভেতর দিকে টেনেই এনেছে, বুঝেছে, রাদার দেন বিকামিং জেলাস। এটা তো একটা মহানুভবতার পরিচয়। সেই সময় মানুষগুলো আসলে ওরকমই ছিল। হ্যাঁ, আপনি ওই সময় থেকে স্টেজে বাজাতেন? তারপরে বটুক নন্দী বাড়িতে যখন ঢুকলাম, বটুক নন্দী অর্কেস্ট্রা একটু গিটার টিটার মধ্যে বটুকটা যেখানে যেত না, সেখানে আমি আর অজয় ঘোষ বলে আমার আর বলতে হয়, দুজনে হলায় গলায় হাওড়ায় থাকে। হ্যাঁ, ওর সঙ্গে ফোনে কথা হয়। এই দুজনে আমরা বটুকটা যেখানে যেত, দেখো ওখানে আমি যাবো না, বা হয়তো বিয়ে বাড়িতে দেখা গেল যে 2.5 ঘন্টা বাজাতে হবে, বটুক নন্দী মাঝখানে 8 ঘন্টায় খুব ডিগনিফাইড দিয়ে নয় তো, বিয়ে বাড়ি আছে তোমরা গিয়ে বাজাও, আমি মাঝে গিয়ে 8 ঘন্টা বাজাবো, আমরা গিয়ে। তারপরে একটু লুকিয়েই স্প্যানিশ গিটারটা শিখতাম। করতে করতে ওখানে কয়েকজন লোকের সাথে আলাপ হতো, যেরকম দিলীপ রায় বেহালা, হ্যাঁ, উনি খুব ভালো লোক। আর আরেকজন বলতে পারে কলকাতার ভগবান শ্রীকৃষ্ণ, সে হচ্ছে YS মুলকি। উনি ওনার সান্নিধ্যে এসে মানে একটা বিরাট কাণ্ড, মানে দেখতে যেরকম ওনাকে, মানে সত্যিকারের ন্যাচারাল সুন্দর একটা যেরকম হয়, তার ব্যবহারটাও খুব সেরকম মিউজিশিয়ান,
আর সবার সাথে খুব মানে পোলাইটলি কথা বলতেন। বুঝতে পারতেন সমস্যা। তারপরে একদিন বললেন যে এরকম খবর পেয়েছি অলকদা তো বিশাল অলকদা দিয়ে একটা ফ্লুটের একটা যুগ আর কি। হরিপ্রসাদ চৌরাশি অলকদা তখন দুজনেই কলকাতায় ছিলেন। হরিপ্রসাদ চৌরাশি বম্বে চলে গেল, তো অলকদা আর এতে আমাকে ডেকে পাঠায়। মুরগিটা হচ্ছে ভায়া মিডিয়া বলেছে সমী ফিল্ম ইন্ডাস্ট্রিতে বাজাবে। আমরা হ্যাঁ মানে ভয়েস মূল প্রথম উনি আপনাকে বললেন যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে বাজাবে। আমরা হ্যাঁ মুরগিটা বাজাবো নাকি। সেই যে ঢুকেছি। এটা কত সাল হবে মোটামুটি, বা কোন ছবি, বা ওই মনে আছে সেটা? 65 তিন ভুবনের পারে। তিন ভুবনের পারে, সৌমিত চ্যাটার্জি। আর হচ্ছে হ্যাঁ ওই যে কখনো নেই। তাহলে ওই উনি, তাহলে আপনি ওই প্রথম ওই তিন ভুবনের পারে, কখনো মেঘ, ওই সিনেমাগুলোতে তাহলে ওই দিয়ে শুরু। ওই দিয়ে শুরু। তারপরে নচিকেতা ঘোষের ওই যে ঋষিপদ্ম। আচ্ছা, ঋষিপদ্মতে আপনার কাজ বাজানো? তা মানুষ খুন হলে পরে যা কিছু ওরা বলে বলুক, ওদের কথায় কি আসে যে মান্নাদের এইসব গান সব আমার বাজানো। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন যে ওই সময়টাকে আমরা ওনার কথা বলার মধ্যে দিয়ে অনেকটাই হয়তো ছুঁয়ে ছুঁয়ে যেতে পারছি। আচ্ছা সমীর কাকু, ওই সময় আপনি এই ছবিগুলোতে পরপর বাজাচ্ছেন, নচিকেতা ঘোষের সুরে বা সুদিন দাশগুপ্তর সাথে আপনি কাজ করেছেন। ওই সময়কার যারা আপনার কন্টেম্পোরারি কলকাতায় আমাদের যারা মিউজিশিয়ান ছিলেন, তখন তো লাইভ রেকর্ডিং হতো, এখনকার মতো আমাদের যেটা হয় ট্র্যাকে ওরকম তো সিস্টেম ছিল না। তখনকার মিউজিশিয়ানদের সম্পর্কে বলুন, মানে কারা অ্যারেঞ্জ করতেন, কারা বাজাতেন। তার মধ্যে অনেক নন বেঙ্গলি মিউজিশিয়ান সেই সময় ছিল, যেটা আমরা জানি তারা ওই ম্যাক্সিমাম অ্যাংলো, গোয়ানিজ ওই ধরনের, বেশিরভাগই গোয়ানিজ। আচ্ছা আচ্ছা। গোয়ানিজে খুব মিউজিক্যাল হয়। আচ্ছা আচ্ছা। এই যে জীবনে কি পাবো না বা এই যে সব গান আছে না, তাতে ওই কারভালো, টনি মিনিজেস, অ্যান্টো মিনিজে, অ্যান্টো হয়তো অনেক পপুলার ভাইব্রোফোন। তারপরে একটা রেকর্ডিংয়ে বেশ কিছু মিউজিশিয়ান থাকতো, তার মধ্যে হয়তো 3-4 জন 4-5 জন গোয়ানিজ থাকতো। ওরা খুব হ্যালো গুড মর্নিং সকালে এলো, সে একটা যুগ ছিল। সবার সাথে সবার দেখা, সকালে গিয়ে 1 কাপ চা, সবাই হয়তো অ্যারেঞ্জার বললো সবাইকে 1 কাপ চা দিয়ে দাও। তারপরে মহরতের দিন তো কথাই নেই, মিষ্টির প্যাকেট, সিঙ্গারা, কচুরি, চা। যে মহরত বলতে কীরকম জানো, এই মহালয়া, অক্ষয় তৃতীয়া, তারপরে পয়লা বৈশাখ, হ্যাঁ জন্মাষ্টমী, এগুলো হচ্ছে মহরতের দিন। এইসব দিকে লোকে খুঁজতো, একটা গান দিয়ে মহরত হতো। একটা দেখা গেলো যে মহরতের দিন 3 জন বুক করেছে, যখন বলো যে তাহলে তো মুশকিল, আমি 2টো গান করি না, আমি কী করি, বলে আমি একটা গান করি, বলে একটা গান দিয়ে মহরত হলো। আমরা আমাদের পয়সা পেলাম, প্লাস ওখানে কোল্ড ড্রিঙ্কস আসছে, অ্যাটমসফিয়ার, সব লোক মানে ইনভলভ, সবার সাথে সবার দেখা। বড় বড় মিউজিশিয়ান যারা বম্বেতে, স্ট্যানলি গোমস, বস্কো, বিশাল ট্রেনার একজন, ভায়োলিন, ব্রাস ইনস্ট্রুমেন্ট সবাই। এই যে সমীর শীল পরে ভায়োলিন গেল, ওই বিমল বিশ্বাস একবার, ওরা সব স্ট্যানলি গোমেসের কাছে শিখতো। লম্বা চড়া, দেখতে খুব ভালো ট্রেনার ছিল। তো ওই সময় আমাদের কলকাতায় ব্রাস সেকশন করে, স্যাক্সোফোন, ট্রাম্পেট, এরা কারা বাজাতেন এগুলো? ছিল জিমি শ্যামস বলে একজন, ববি ব্যাংকস একজন ছিলেন, লুই ব্যাংকের কাকা। ও এলে সেই রসিকতা শুরু করে দেয়, যত জোক ওর কাছে আছে এসব। তারপরে ও স্যাক্সোফোন মাধ্যমে, লুই ব্যাংকস আমাদের স্টুডিওতে বা বোম্বে স্টুডিওতে বেশি ঢোকেনি, কারণ ও অ্যাডের রাজা হয়ে গেল। যত অ্যাডের না,
রাজা, ওকে হোটেলে বানাতো। এর মধ্যে কয়েকজন ছিল যেরকম কাগজে লেখনার মধ্যে, ওই যে ব্রাস গঞ্জালেস, সোপ্রানো স্যাক্স, তোমরা স্যাক্সটা এরকম দেখানো দেখো, ওই সোজা স্যাক্সটা কলকাতায় মোটামুটি ওর হাতেই দেখেছিল, মানে নিকেলের পেতলে হয়তো সোজা, ওটা ব্রাস গঞ্জালেস প্রথমে বাজানো। টমি ফার্নান্ডিস বলে ট্রাম্পেট বাজাতো, লরি ডিসুজা ও বাজাতো টেনর স্যাক্স, একটু বড় দেখতে হবে। আর মিউজিশিয়ান যাদের নাম বলে তার মধ্যে যারা রেগুলার কাজ করতো তাদের মধ্যে ধর অমর লাহা, যে কিবোর্ড বাজাতো। আচ্ছা, কিবোর্ড তখন এসছে না, কিবোর্ড ছিল এখনকার মতো অনেক পরে। তুমি দেখছো লক্ষ লক্ষ হাজার কিবোর্ড কলকাতায়, পিয়ানো না হলে কোনো কিবোর্ড নেই। যদি কোনো কিবোর্ড থেকে থাকে সেটা ডান হাতে বাজে বা হাত দিলে বাজে, মানে মনোফোনিক অ্যান্ড পলিফোনিক। এবার পলিফোন অমরদা বাজাতে ছিল মিডল 70s নাগাদ। ম্যাজিকের সাথে গিয়ে অমরদা ছদ্মবেশে, আর কি ম্যাজিকটাই তার পারপাস ছিল না, জাপান গিয়ে একবার এনেছিল পলিফোনিক, মনোফোনিকে নিয়ে এলো, ভালো বাজতো, কিন্তু দু হাতে তো বাজবে না। কি এই যে এত কিবোর্ড একটাও ছিল না, নট এ সিঙ্গল। ওই অমর লাহা YC-20 একটা টমেটো কালারের অর্গানিক প্রথম আনলো, সেটা তো মিডল 70s, অনেক পরে। আর ওর মধ্যে যারা যারা আরও মিউজিশিয়ান ছিলেন বিখ্যাত, দীনেশ চন্দ্র, নির্মল বিশ্বাস, মদন শেঠ চেলো বাজাতো, ভায়োলিন গ্রুপে ছিল রবীন মজুমদার, তারপরে ছিলেন দিলীপ রায়, তারপরে মন্টু মুখার্জি, তারপরে আমাদের এস দুবে বলে একজন, মানে অনেক ধোপ দুরস্ত জামা কাপড়, উনি তো বাঙালি নন, কিন্তু উনি হিন্দিতে একটা কথাও বলতেন না। আমাদের একদম ওনার কাছ থেকে অনেক পুরোনো লোক, অনেক কিছু জানতে পারতাম। ওই সময় কি আপনি অর্কেস্ট্রেশন শেখা বা ওইগুলো কি শিখেছিলেন, বা নাকি কাজ করতে করতে এগুলো আপনার? আমি প্রথম থেকে আমার স্কুলিংটাই বটুলন্দির কাছে গেলাম না, সেটা একজন লোক শেখাতো, তাকে কেউ বেশি নাম করে না, সে একজন সদাশিব লোক, অভিজিৎ নাথের বাবা, ও সুজিত নাথ, উনি ছিলেন গুরুর গুরু। মানে ওনার কাছে ওনার ছাত্র ছিলেন বটুক নন্দী, কাজী অনিরুদ্ধ, হ্যাঁ, রজত নন্দী, এরা। তা আমরা তো বটুক নন্দীর ছাত্র, আমি তাহলে তার ছাত্র, কিন্তু উনি আমাদের সাথে বিহেভ করতেন কেমন, ঠিক যেন আমিও ওনার ছাত্র। সবসময় ভালো বুদ্ধি দিতেন, এই করো না, এই বাজনাটা এরকম বাজাও, কি অসাধারণ পুরনো রেকর্ডে। যে আগেকার দিনের জগন্ময় মিত্র, উমা বসু, সুধীরলাল চক্রবর্তী, এইসব নাম বোধ হয় তোমরা খুব কমই, তাদের গানে তুমি সুজিতদার রেকর্ড গীতার শুনে অসাধারণ। তাকে আমার মানে শত কোটি প্রণাম, এত ভদ্র ব্যবহার, এত সবাই জন্য, হি ওয়াজ ইনডিসক্রিমিনেটলি ইকুয়াল ফর এভরিবডি। বুঝেছে? তারপরে আপনি ওই সময় বাজাতে হেমন্তবাবুর ছবিগুলোতে তখন উনি তো বম্বে থেকে চলে এলেন কলকাতায় পুরোপুরি। হ্যাঁ, আচ্ছা, ওনার অ্যারেঞ্জমেন্ট ভিভাল স্যারা করতেন। কি যেন হলো, আমাকে হেমন্তদার গানে বেশিরভাগই এত গান হচ্ছে, আমি বাজিয়েছি, ছবির গানেও আর বেসিক গানেও। তারপরে খোকন থাকতো, যে জায়গায় সুরিন্দার করতো, মানে সমীর খোকন, পরে স্বপন সেন এলো অনেক পরে, আমার পরে, কিন্তু ও বাজিয়েছে। তা এগুলো হচ্ছে একটা হিস্ট্রি, মানে ওই যে সবার সাথে সবাই দেখা, স্পুলটা ঘুরছে, চাকাটা, এখন সিনেমায় দেখাচ্ছে আর সে হিরোইন গান গাইছে, স্পুলটা ঘুরছে, এটা পিকচারে যে সাবজেক্ট। এখন তুমি কি দেখাবে, রেকর্ডিস্ট মিক্সারে বসে আছে, কম্পিউটার কি দেখাবে, ওই যে ঘোড়াটার একটা ব্যাপার আছে, হ্যাঁ, চাকাটা ঘুরছে, স্টার্ট সাউন্ড বলে একটা চিৎকার, এটা মনে হচ্ছে যেন হ্যাঁ, এটা রেকর্ডিং হচ্ছে। এখন সেরকম এখন তো ওগুলো নেই, এখন
টোটাল ইয়েটাই আলাদা। আর এই যে তখনকার দিনে গান বাজে কি একবারে বাজাতো, তো শুনেছো একবারে বাজাতো। তা তুমি হেমন্ত মুখার্জির পালকি চলে রানার গায়ের বধূর কথা ভাবো, যে কোন মানুষ ওই গানটা একবারে গিয়েছে। এখনকার দিনে তো কেউ পারবেই না ওটা ছেড়ে দে। তখনও এখন হলো কেটে কেটে একটা লোক পালকি চলে গিয়েছে, তার কতবার হুনহুনা, কতবার হেইয়া রে হেইয়া, কতবার হেইয়া হে রে, কতবার কোথাও দুবার করে। কি মাথাটা আপনি ভাবাতুন, কি ব্রেন হলে ওই লোকটা একবারে মানে ভগবান দত্ত কিছু না হলে ভেতরে ঐশ্বরিক পাওয়ার না। আর উনি হেমন্তবাবু রেকর্ডিং করতেন যখন, তখন মানে ওনার সব প্রায়, তো আমি যেটা হেমন্ত মুখোপাধ্যায় বা শ্যামল মিত্র সব কোথায় হেমন্তবাবু যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যদি দেখতো দেখবে যে আমিই বাজাচ্ছি, সেটা দূরদর্শন। আমি রেকর্ডিং এর কথা, ওনারা ওয়ান টেক ওকে করে শ্যামল মিত্র বা হেমন্ত মুখোপাধ্যায় কোনোদিন বলতো না যে আমার একটা ওয়ার্ড ভুল। আচ্ছা আচ্ছা। একদিন সিদ্ধার্থ ছবি, তাতে গান ছিল, সিদ্ধার্থ মানে সেই হলিউডের, বিদেশের তো একটু বাণিজ্যিক সাফল্যের জন্য এইচএমই বোধহয় হেমন্তদাকে বললেন যে একটা ডিস্ক বার করুন। তো হটকেকের মতো বিক্রি হচ্ছে। আর এইখানে তো আরও কেন 6.5 মিনিটের ও নদীরে গানটা, তো হেমন্তদা একবারে গিয়ে দিলেন। আবার আমাকে বাদশাহ দেখালেন যে যেই লোকটা লন্ডনে গিটার বাজাতে ছিল সে গিটারিস্ট নয়, সে এরকম একটা জিনিস আগাগোড়া বেরিয়েছে। তা আমি এরকমই বাজিয়ে এইটাও সারাক্ষণ বাজি। হেমন্তদা হয়ে যাওয়ার পরে খুব মুডটা ভালো ছিল, নিজের জায়গা থেকে চলে এসে কি গানটা খুব ভালো হয়েছে না, আমরা খুব ভালো হয়েছে। আমরা আবার না এরকম করতে করতে হাত টনটন, মানে ওই জন্য কি আমি আবার গাইবো, ওই শুনবে, বুঝেছো? এরকম লোক ছিল, বুঝেছো? হাতে কাগজ নিয়ে বা কোন কাগজ দরকার নেই, কোনোদিন বলেনি যে আমার একটা ওয়ার্ড ভুল হয়েছে, আরেকবার রেকর্ড করব, জীবনেও না। এটা শ্যামলদাও ছিল, মানে নেভার ফেলে দাঁড়ানো তো ব্যাস একদম ওকে। সেই সব এখনকার দিনে আর তো নেই, সেই অধ্যাবসায়ও নেই, সেই এখন তুমি বেশি গল্প বলে বেশি বলছি বুঝলে এরকম। কিন্তু তুমি চিন্তা করো যে ভুল হলে অনেকে দেখা গেছে লাস্ট 8 মিনিটে গিয়ে কনসাস হয়ে যাচ্ছে, ওখানে ভুল আবার করতে। তার জন্য যে কেউ রাগ পোষণ করতো তা নয়। মানে পল রবসনের কথা আছে না, ইফ ইউ টিপ ওয়ান এন্ড ইউ আর গোয়িং টু নক দ্য আদার। নো করে একটা দিক যদি তুমি নাড়াও তো ওই দিকটা নড়ে উঠবে না, বুঝছো? সেই উই আর অন দ্য সেম বোট ব্রাদার। তো এখন কথা হচ্ছে যে যখন আমি ভুল করেছি তখন মনে মনে ভাবলাম আরে এত ভালো গানটা, তো কিন্তু আবার গাইবে, খুশি মনে গাইবে, কখনো বলবো না এই ভুল করলে কেন আমি আবার গাইবো নিয়ে একরকম। ওই যে বললাম না, একসাথে আমরা যেতাম, 20 জনের সঙ্গে দেখা হতো সবার সাথে। এখন মনে যে রোগে ভুগছে ইন্ডাস্ট্রিতে, কার সাথে কারণ কে নাকি একটা বাঁশি বাজিয়েছে, আমি গিটার বাজিয়েছি, পরে দেখলাম আরেকজন কে বাঁশি বাজিয়েছে, কারোর সঙ্গে কারোর দেখা নেই, মানে রোগে ভুগছে আর কি মনে হয়। হ্যাঁ, কারোর সঙ্গে সকালে আমরা যেতাম গিয়ে, হ্যাঁ হয়তো কেউ আমি বললাম এলো তাহলে চা খাবি, আমি এই যে দেখা টাকাটা 20 জনের সাথে 25 জনের সাথে। ভায়োলিন তখন 8টা 10টা, যখন তখন 8টা 10টা ভায়োলিন যখন থাকতো, তার সাথে মদন শেঠ, হ্যাঁ, অমর লাহা, রবীন গাঙ্গুলি, ভেকা যাকে বলে, ওর নাম ওই, হ্যাঁ ওই বুদ্ধর কাকা হয়, নকাদার ছেলে, রেডিওতে চাকরি করতেন নকাদা, লক্ষ্মীকান্ত গাঙ্গুলি। তারপরে রাধাকান্ত নন্দী, সে তো
তার মানে তার ইয়ে নেই, মানে তার ক্লান্তি নেই। সে মানে সকালে মান্নাতের সঙ্গে বাজিয়ে একটু বেলায় চলে গেল রামকুমার চট্টোপাধ্যায়, তারপর বিকেলে হয়তো সন্ধ্যা মুখার্জি আর মান্নাতে এক স্টেজে, এরকম সব। ওই দিনগুলো ওরকম কাটতো। মহালয়া, অক্ষয় তৃতীয়া, জন্মাষ্টমী, এইসব দিনগুলো ওরকম কাটতো। আচ্ছা, আপনার প্রথম ওই অ্যারেঞ্জমেন্টের অ্যালবাম কোনটা? অ্যারেঞ্জমেন্ট প্রথম কোনটা করলেন, কোন কাজটা সেটা মনে আছে? অ্যারেঞ্জার হলেন, অ্যারেঞ্জার হিসেবে? প্রথমটা হচ্ছে সুপর্ণকান্তি ঘোষ আমাকে দিয়ে এই ছবিতে সারা জীবনের গান করানো। তা সুপর্ণকান্তি ঘোষ সেটা করবে, মান্নাদের একটা অ্যালবাম একটা জুনিয়র ছেলে অল্প বেশিতে করি বাজাতে দেখেছে, ও বললো আমার সমীর কাকা ডাকতো না, বলে ডাক। ও খুব একরোখা, তা বললো যে ও করবে। তখন পুলকদা গানগুলো কষ্ট করে লিখেছে, ওদের রাজি হচ্ছে না। মান্নাদেও ঠিক মানে নিউট্রাল জায়গায় রয়েছেন, কারণ সত্যি কথা একটা জুনিয়র ছেলে করবে, কী করে রিস্কটা নেয়। তো ও বললো যে আমি ওনাকে দিয়ে করাবো, আর খারাপ হলে আমি দেয়। বা ও আরেকটা কথা বললো যে যদি বড়রা করে, দিলীপ রায়, পরিমল দাশগুপ্ত, ওয়াইএস মুলকি, তারা করলে যদি ফ্লপ হয় তখন কী হবে? তাই তখন মান্নাদা খুব স্পোর্টিং। মান্নাদা বলে খোকা ইউ গো অ্যাহেড, বলে ওকে উৎসাহ দেব, ব্যাস। তারপরে সেটা এমন হয়েছিল যে ভালো কাজেও মান্নাদাকে কোনো অ্যারেঞ্জারকে এরকম কনগ্র্যাচুলেট করতে আমার কাছে এসে, যখন গানটা শেষ হয়ে গেল, খুব 8টা গান, ফ্লোরে এসে HMBর আমার সঙ্গে হ্যান্ডশেক করে বলে ইউ হ্যাভ ডান, এক গানে হেসে খুব মানে স্বতঃস্ফূর্তভাবে বললো যে তুমি খুব ভালো কাজ। তারপরে কোনটা করলে? ওইটার পরে খেলা, ফুটবল খেলা আপনার অ্যারেঞ্জ করা 80 সালে। তারপরে আমি অ্যারেঞ্জার হিসেবে অত বড় বড় অ্যারেঞ্জার তো আমার, ওইসব বড় বড় অ্যারেঞ্জার অলোকদা অসাধারণ অ্যারেঞ্জ করত। তুমি বোঝো না যে আরতি মুখার্জি, তার নাম বাদ দিলে হবে, একটা ফ্লপ গান নেই। কি সাংঘাতিক সব, তুমি ভাবো না, ওই যা বেহায়া পাখি, হ্যাঁ, সেই অ্যাক্টিংটা আর গানটা, হ্যাঁ। তারপরে এই যে ডিস্কের এই যে লজ্জা মরি, কি ক্ষতি ছেলেবেলার, আরতি মুখার্জি এটা বিশাল আর্টিস্ট। এগুলো অজয় দাসের সাথে অনেক গান। আমি কবে থেকে শুরু করলেন অজয় দাসের সাথে? ওয়াইএস মুলকি যখন বোম্বে চলে গেল, ভারতবর্ষ, আচ্ছা, ওই মোটামুটি ওর পর থেকে অনেকগুলো গান আমি করেছি। পাপ্পন, ওই যে ভালোবাসা ছাড়া, এটা আমি করেছি। তারপরে উষা উত্তমের স্টুডিওতে আর এর আগে জীবন মরণ ওপারে থাকবো আমি, যেটা আপনি বাজার, এগুলো অনেক করেছি। বুংলু আমি, জঙ্গলি আমি, এইটা আমি টেকনিশিয়ানসে করেছি অ্যারেঞ্জমেন্ট। এগুলোতে টেকনিশিয়ানসের ট্র্যাকটা হয়ে চলে বম্বে, তারপরে কিশোরদা ওইখানে গাইতেন, ওখানে রেডিও জেম বা ওইখানে এরকম অনেক গান আছে, অনুরাধা পোরবাল, আমি এখানে করে দিয়েছি। সেগুলো সবটা অত লাইমলাইটে আসেনি, অত ছবিটা অতটা দাঁড়ায়নি। ওই এইখানে যখন ডাবিং হতো, আমি একটু মানে বিশেষ কথায় আসতে চাই, এইখানে যখন টেকনিশিয়ানের ডাবিং হতো, ভয়েস ডাবিং যেটা হতো মানে কিশোর কুমার গাওয়ার আগে, সেগুলো এইখানে তখন যারা কিশোর কুমারের গান গাইতেন কলকাতায় তারা করতেন। ওই তারা একজন নাম করা নয়, সে কেউ, আচ্ছা, জুনিয়র যারা উঁচু, আমি এই গানটা গেয়ে দেবো, সেটা থাকবে না, সে জানতো। উদয়রাজ আছে, এরা অনেক মানে যারা দাঁড়াবার চেষ্টা করছে, টোটন মুখার্জি, টোটন নিজে অ্যালবাম করেছিল, সেটা আমিই করেছি। আচ্ছা, তো এই হচ্ছে। আর এইবার একটু জানতে চাইছি, এবার ফাংশনে তো আপনি মোটামুটি সবার সাথেই বাজিয়েছেন, প্রতিবাদী, সাগর সেন আমার কাছে, সাগর সেন ওই ফাংশনে রবীন্দ্রসঙ্গীত বাজাতো, দেবব্রত বিশ্বাস, ওরে বাবা, ওকে এই কথাটা বলাই হয়নি যে দেবব্রত বিশ্বাসকে আমি
আরেকজন লোক ভাববো যে মানে ইংরেজিতে কত সিঙ্গার আছে, জিম রিভস, ন্যাট কিং কোল, বুঝেছো না? আমি বলবো দেবব্রত বিশ্বাস এইখান থেকে নাভি থেকে আওয়াজ পাবে। এবং সে তো তাহলে ইংরাজি গানে মানে রবীন্দ্রসঙ্গীতে জিম রিভস বা ন্যাট কিং কোল, বুঝেছো? তার জানো তো অ্যাকিউট হাঁপানি ছিল। দেবব্রত বিশ্বাসের সাথে তুমি বাজনা বাজালে না, পয়সা যে পাবে সেটা ভুলেই যাবে। মানে এরকম গানটা শুনে ওরে বাবা, না দিলেও ঠিক আছে। হিন্দুস্তানি উনি রেকর্ড করতেন, হ্যাঁ, অঙ্কুর দত্ত বুঝেছো? মানে ওইরকম একটা লোক, ওরকম রবীন্দ্রসঙ্গীত আমাকে বাঙাল পোলা বলে ডাকত, বলে আমি ওরে লইয়া যাবো, বুঝেছো? তা আমি অনেক জায়গায় ওনার সঙ্গে ফাংশনে বাজিয়েছি, রেকর্ডিংয়ে হিন্দুস্তানে অঙ্কুর দত্ত, জানো তো, হিন্দ সিনেমার কাছে, সেইখানে অনেক অনেক রেকর্ডিংয়ে আমি বাজি, খোকরা বাজিয়েছি অনেক, বুঝেছো? উনি নিজে অনেক সময় মিউজিক কম্পোজ করে ওইটাই বাজেন। এই যে নিশ্চয়ই পরিচিত, ওই যে পুরানো সেই দিনের কথা, মিউজিকটা উনি করে আনলেন। উনি তো LIC-তে চাকরি করতেন, বাট অফিসার র্যাঙ্কে। তো ওনার অফিসটা ছিল হিন্দুস্তান থেকে একদম স্টোন ডিস্টেন্স। হ্যাঁ, ওই যে জীবনদ্বীপে ওই যে প্রদীপ নিভে যাচ্ছে, ওই যে হাত দুটো করা, ওই অফিসে উনি চাকরি করতেন। ওখান থেকে ওনার মোটর বাইক ছিল, এখানে আসতে গেছে। আর অফিসার র্যাঙ্কে তো সই টই করে ছুটি না হলে, শনি রোববার না হলে উনি 2-2:30টার পরে রেকর্ডিং করতে আসতেন, আর ছুটি হলে সকাল থেকে। ও বাজিয়ে একটা এক্সট্রা মজা ওই রবীন্দ্রসঙ্গীত। এইবার একটু ফাংশনের কথা, ফাংশনে মোটামুটি কাদের সাথে, রফি সাহেব বা মুকেশ, এরা যখন কলকাতা থেকে, এই বম্বে থেকে কলকাতা আসতেন, তার মানে এই নয় যে আমাকে ছাড়া চলবে না। তো ও টোপাদা ছিল আমাদের, মানে ওনাকে বলে দিল টোপাদা তো গিটারিস্ট তো চাই। এবার তুই টোপা খোকর বলে, হাই টোপা, যতীন দাস পার্কে প্রোগ্রাম আছে, হাওড়া ইয়েতে প্রোগ্রাম আছে, হ্যাঁ। খোকর বললো না না না, আমি পারবো না, আমার রেকর্ডিং। আমরা সবই তুই, আমরা হ্যাঁ পারবো, এরমভাবে আর কি। এই নয় যে আমাকে ছাড়া এবারে মোহাম্মদ রফি প্যারালাইসিস হয়ে যাবে, ওরকম মানে সবার সাথে ভাই। মুকেশ এখন যেরকম আমাদের হয়, আমরা গানের লিস্ট ওরা জানতো যে যেই গিটারিস্ট দিয়েছে নিশ্চয়ই টোপাদাকে বিশ্বাস করতো, নিশ্চয়ই বুঝে শুনেই দিয়েছে। তা আমরা তো তখন হাতে বাজনা তখন রয়েছে, আমরা বাজাতে পারতাম, রফির গান মুখস্থই থাকতো, বুঝলেন? মুকেশ, আচ্ছা, লতা মঙ্গেশকরের সাথে লাইভ ফাংশনে বাজিয়েছেন আপনি? শুধু বাজাইনি, আমি এক জায়গায় হাওয়াইন গিটার যখন স্প্যানিশ গিটার ধরিয়ে এক জায়গায় আমি বাজাচ্ছি একটা গান, মানে সুরশ্রী অর্কেস্ট্রা, সিনেমায় যারা বাজাতো তাদের একটা অর্কেস্ট্রার নাম ছিল সুরশ্রী। তো সুরশ্রী অর্কেস্ট্রা আমার ভাগে একটা হিন্দি গান পড়েছে। কোথায় তুমি বলবে নেতাজি স্টেডিয়াম, কিন্তু ওটা ছিল রঞ্জি স্টেডিয়াম, বাইরের দিকে। এত সুন্দর হয়নি তখন। ওই সনাতন মুখার্জি, বারিন্দর ওরা প্রোগ্রাম করতো। তো লতা মঙ্গেশকর নাইট হচ্ছে, আমার একটা নন বেঙ্গলি বন্ধু অনেকদিন বলছে তোমার সঙ্গে তুই যাবো, তুই কোথায় কোথায় বাজাও, আর পড়বি তো পর। সেদিনই আবার লতা মঙ্গেশকর তো দেখছে যে আমি ওই গানটা বাজাচ্ছি, তখন তো লতার গানটা বেরিয়েছে, আর লতা তখন তো অনেক বয়স কম। আমি যখন বাজাচ্ছি জোয়া দেখি আও, তখন লতা ওই পর্দা, সাদা পর্দা, লতা মঙ্গেশকর নাইট কিন্তু সাদা পর্দা ফাঁক করে দেখছে কে, একটা অল্প বয়সের ছেলে, আর আমার দেখছে বারবার করে। আর আমার ওই বন্ধুটা এত খুশি হয়েছে, দেখো হ্যাঁ তুমি বাজাতা লতা মঙ্গেশকর তুমকো দেখ রা হ্যাঁ। সত্যি একটা জীবনে অনেক বড় পা। আর কিশোর কুমারের সাথে আপনি বাজাতে শুরু করলেন কবে?
ওইটা পুরো কৃতিত্বটা কমল ঘোষ, তারও থেকে বেশি কৃতিত্ব হচ্ছে বটুল। কমল ঘোষ বটুলটাকে বলো, দেখ ও 3 4 মিউজিশিয়ান এনেছে, একটা ড্রাম প্লেয়ার আর একটা গিটারিস্ট, তুই কীভাবে তো বলে হ্যাঁ আমার একটা ছাত্র বাজ, তোরা আমি বেশ বাজাই, মানে এই দিকে কিন্তু কিন্তু জুনিয়র নতুন, ব্যাস ও বটুলটা আমাকে ঢুকিয়েছে। আমি আর চণ্ডী বলে একটা ছেলে যার ড্রামসে, ও ড্রাম বাজাতো আর আমি গিটার। আর কিশোর কুমার কি গাইতে পারে সব বল, মেরে সামনে वाले खिड़की में, হ্যাঁ প্যার হুয়া है जब से, তারপরে দুঃখী মন মেরা, তখনকার গান मैं हूँ झुमरू, মুখস্থ একদম বাদ। আর ওরা 3জন বম্বে থেকে আসে। এমনি মানে ওরা বম্বে থেকে, তাহলে আপনি সে অনেক জায়গায় করেছে, জামশেদপুর বেঙ্গল ক্লাব, এখানে তারা সুন্দরী পার্ক, হাওড়ায়, তারপরে অনেক জায়গায় এরকম কিশোর করেছে, ব্যারাকপুরে এই বাজাতাম। এইখানে সাথে কথা টথা হতো বা উনি অ্যাপ্রিসিয়েট করা বা সেগুলো উনি বাহ ক্যা বাত, এই ওদের ডায়ালগ জানো তো, একটু ভালো বানালাম, সে তো এলো না এলো না, এইসব গান। তার তো গিটার ভর্তি ছিল, আমি বানাতাম, ঘরে প্র্যাকটিস করে মুখস্থ। একদিন পাখি উড়ে, ও একদম কোনোদিন একদিন পাখি উড়ে গাইতো। আবার যদি দেখতো অবাঙালি ক্রাউড বেশি, তখন এই তুম বিন যাও ভরাট থাকতো, ও আমার তাকাতো মাঝে মাঝে, বুঝেছো, কত বেশি কথাটা তো বলতো। আর যখন খুব ভালো হতো কে আবার। আর এরপরে ওই সব ছবিগুলো তো আপনি অ্যারেঞ্জ করলেন ইয়ে করে। দেখো অজয় দাসের ছবি আমি অ্যারেঞ্জ করি। এইটা আমার খুব জানতে, এই এত বছর পরেও বা এর পরেও হয়তো হিট থাকবে অজয় দাসের ছবি, অজয় দাসের সুর, কিশোর কুমারের গান, মানে একটা মুখরাটা হওয়া মানেই বাংলা ছবির গান। আর সুখেন্দা, এটা একটা সুপার ডুপার হিট, কোনো গান ফ্লপ নেই। এইটা এদের ভেতরে যে ক্যালকুলেশনটা কি ছিল, এত হিট কেন? সুখের অনেকগুলো ছবি, আর সুখের ওর দাদাকে দিত, দাদা যদি সেই জায়গাটা না রাখতে পারতো তাহলে কি আর যতই পরিচালক হোক, কিন্তু দাদা সেই ইয়েটা রেখেছে। সুরগুলোকে এমনভাবে, তো অজয় দাসের সুরটা বিখ্যাত সুর ভাই। এই যে কত এই যে ভালো গানগুলো, যে অনেক জমানো ব্যথা, কী সব সুর, এমন আমার আশা পড়লে যে এমন আমার হারিয়ে গেছে কোনখানে কেউ জানে না কেউ, হ্যাঁ শুধুই আমার মন যা, তারপরে যে বৃষ্টি ধরার শেষে, কি সুন্দর গান। আর মানে এই আমি জানতে চাইছি মানে কি ছিল অজয় দাসের, আর অজয় দাস বোধহয় কিশোর কুমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল। ওরে বাবা, অজয় দাস নানা রকম জিজ্ঞেস করে, এটা কখন করেছিল, দিনের আর রাত্রে, এইসব কিছু করে পাগলামি করে অজয় এসে গল্প করতে, বুঝলে না। ও ওনার পাগলামির কথা, মানে ওনার মানে এই ধরনের গান, ফাংশানে এরকম মনে আছে কোথাও গিয়ে ফাংশানে? এত বললে তোমার ইন্টারভিউ বড় হয়ে যাবে। আমাদের শিলিগুড়িতে গেলাম, শিলিগুড়িতে বিবেকানন্দ ক্লাব, হিল কার্ট রোডে, 2 দিনের প্রোগ্রাম। প্রথম দিন হবে, অত লোক ধরবে না বলে পরের দিন আবার অন্য অডিয়েন্স আসে। তা হয়ে যাওয়ার পরে যেদিন ফিরবো, 3rd দিন বটুক নন্দীও ছিল সাথে, এক ছাত্রী জলপাইগুড়িতে এক টি গার্ডেনের ম্যানেজারের সাথে বিয়ে হয়েছে, টি গার্ডেনের ম্যানেজার। তা আমরাও যাওয়ার সময় ওদের ওখানেই হয়ে চাটা খেয়ে গিয়েছিলাম। তো উনি বললেন যে যখন যাবেন ফেরত আমি জিপ পাঠিয়ে দেবো, আপনারা যেখানে আছেন, হ্যাঁ ইন্ডিয়া হোটেল বলে জিপ পাঠিয়ে দেবো, আপনারা এইখানে এই বটুনন্দী পার্টি বলে একটা অর্কেস্ট্রা টিমও গেছে, আমরা আলাদা একটা আইটেম করেছিলাম, বলে এই টিমটা আমার বাড়িতে লাঞ্চ খেয়ে যাবে, কিছু না ভাত চিকেন খেয়ে যাবে। তো সকালবেলা আমি তো জানি না,
সকালবেলা জিপ এসছে, আমরা সেদিন কলকাতায় আসবো, আচ্ছা সেই ডাকোটা প্লেন কিন্তু ও সে 30 জন নিয়ে, ওই জেট নয়, জেট না, হ্যাঁ। তখন বেরোই নয়। তারপরে বলি, কাউকে কিছু বলো না, কাউকে কিচ্ছু বলবে না। জিপে করে বলে তাড়াতাড়ি চান টান করে নিয়ে আমরা ওই ছাত্রীর বাড়ি যাবো, নিয়ে খেয়ে, আর ওই জিপ আমাদের ওই প্লেন তো একই জায়গায় ছাড়বে, বাগডোগরায়, হ্যাঁ, আমরা আমাদের ওখানে জিপ পৌঁছে দেবে, এটা বলে বারিন্দারকে বলে গেল যে বারিন্দা চিন্তা করবেন না, আমরা ওখানে। বারিন্দা জানতো, কিশোর কুমার জানতো। এবার আমরা 6 জন বেরিয়ে গেছি, গিয়ে ওই বাড়িতে খাবো। বাইরে ভাই ওদের তো দেখেছি সব প্লেন ড্রেসে, ওরা যে যার ঘুরে বেড়াচ্ছে, সে আরতি মুখে অনেক আর্টিস্ট ছিল। মিনিট 20 বাদে দেখি একটা বাস এসে দাঁড়ালো লাইন দিয়ে, আর শীতকাল তো জামা কাপড় পরানো, বড় বড় আর্টিস্ট, অনেক রং চঙের অনেক দামি দামি জামা কাপড় পরার সুযোগ আছে। দেখি একটা ট্রেনের লাইনের মতো একটা, মানে ট্রেনের মতো একটা লাইন, একটা বাস থেকে নামে, দূর থেকে আসছে। এবার মালিক ভয় পেয়ে গেছে, টি গার্ডেনের মালিক, যে সে এবার কি আমাদের আবার কোনো রেড ফেড হবে নাকি, এটা আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকি। বটুকদা একটু পরে বুঝে গেছে, হিরে এটা কিশোরদের পাগলামি নয় তো। ব্যাস আস্তে আস্তে লোকগুলি ছোটোর থেকে বড় হচ্ছে। তারপরে একটু পরে বলো, বটুকবাবু আপনি এইরকম একা একা নেমন্তন্ন খাবেন, আমরা খেতে পারি না, এই এতগুলো লোক খেতে পারে, বলে ছড়িয়ে পড়াও ছড়িয়ে পড়াও, বলে তার যা করলো না। এবার 6 জনকে চিকেন ভাত খাওয়ানো, আর 35-40 জনকে ভাত খাওয়ানো, কী অবস্থা। সেই মালিক তো একদিকে খুশি যে আমার বাগানে এতগুলো কিশোর কুমার এবং এতগুলো শিল্পী এসছে, হ্যাঁ, সে তো খুশি। আবার এই ভাবছে যে কী খাওয়াবো হবে, এত তাড়াতাড়ি চিকেন রান্না কর। সেই মানে ওই মাথায় বুদ্ধি পড়া চাকরগুলি কোত্থেকে দৌড় করে কী জানি আদা সিদ্ধ খাইয়ে দিয়েছে কিনা কি, হ্যাঁ, সবাইকে তারপরে লাঞ্চ খাইয়ে তো। তারপরে এরকম মজার ঘটনা হয়েছে। আচ্ছা, একদম আমরা একেবারে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আচ্ছা, এখন কি করেন? এখন তো কাজ বাজাই এখন কাজ আসে না, কিন্তু আশাটা আচ্ছা কেউ এসে বলতে পারে যে আমার সন্ধ্যা পুরোনো লোক, অনেক লোক আছে যারা পুরোনো, বলে আপনাকে ছাড়া এই মাত্র ফোন হচ্ছিল, এক মহিলা গিটার বাজাবে, হাওয়াই গিটার, খুব অসাধারণ বাজাবে। তা সে আমাকে দিয়েই করো, প্রথম থেকে করছি। আর এমনি এখনকার গান বা এখনকার বাংলা গান বা এগুলো শোনেন? এখনকার বাংলা গান কেউ তো গানগুলো আগের থেকে শুনলে একটু ভালো। এখনকার ছেলে মেয়েদের নিন্দা করে কিছু লাভ আছে? এদের কম্পিউটারের যুগের ছেলে মেয়ে, তারা যথেষ্ট ভালো, কিন্তু গানের মধ্যে ইনভলভ না হয়ে গিয়ে গাইতে হচ্ছে। এই রেখে দিস, আমার ট্র্যাক রেখে দিস বলে চলে এলো। গানটার সম্বন্ধে খুব একটা বেশি কিছু না, একটা গান ফিরোজা বেগম, তারপরে যে কমল দাশগুপ্ত, তাদের সময় দেখি জগন্ময় মিত্র 1 মাস ধরে শেখাতো, তাতে ওই সব গান হয়েছে। আমি দুরন্ত বৈশাখী যাদের জীবন ভরা, হ্যাঁ, তুমি কি এখন দেখেছো স্বপন, সেই সব গান। সুধীরলাল চক্রবর্তীর খেলাঘর মোর ভেঙে গেছে, এইসব কি এরকম একদিনে শেখানো। বহু মানে গানের কোন জায়গাটা কী, আর এখনকার ছেলেরা বোঝে খুব তাড়াতাড়ি, কিন্তু বুঝলে কী হবে কিচ্ছু। এই কী গান আছে রে দেখি, বলে আগে ট্র্যাকটা শুনিয়ে দিল, কী বুঝলো না বুঝলো তাড়াতাড়ি গিয়ে দিয়ে চলে। আবার কিছু বক্তব্য আছে বোঝার আগেই। আর মানুষ বলরুমে গিয়ে ফুর্তি করার পয়সা অনেক আছে, যেই বলবে রেকর্ড কত বাজে, একজনকে দিয়ে হয় কিনা, যে 25 জন 30 জন 50 জন আমরা বাজিয়েছি, সে একজনকে দিয়ে হয় কিনা, এটা কোনো মেন্টালিটি বলো। কিন্তু আমি কেন বলবো যে এখনকার সব খারাপ?
না সে তো কখনোই না, সব সময়ের মতো করে সব সময়টা চলতে হবে আমাদের সময়ের সাথে সাথে। তাহলে আজকের মতো আমরা, আর আগামী দিনের কি হতে পারে বাংলা গানের ভবিষ্যৎ বা সেরকম কিছু যদি বলেন আমাদের। ভবিষ্যৎ তো কিছু খারাপটা দেখছি না। তো এই ব্যাপারটা, এই যে গান হলেই টাকা কম আর বড়দের কাছে যাবে, আগেকার দিনে তা ছিল। একটা বাজেট নিয়ে আসতো, যে সোজা একটা রেকর্ড করবো, আয়রন না করে দেবে, একটা বাঁশি একটা সেতার, এবং সেতারটা অর্গান দিয়ে, বাঁশিটা অর্গান দিয়ে, হ্যাঁ পিয়ানোটা অর্গান। এখন তো আবার আরো আছে, সফটওয়্যার আছে, ভিএসটি। সবচেয়ে মজা হচ্ছে এই যে পলিফোনিক কিবোর্ড, এ তো সেই সময় এক ছিলই না। দু হাতে বাজাবে অর্গান, কিন্তু কোটি কোটি এখন কলকাতা বেরোবে, কোটি কেন, একটা ছিল না, একটা। ওই যে অমরলাল প্রথম আনলো, এই প্রথম দেখলো যে দু হাতে বাজাচ্ছে। আচ্ছা তাহলে আমরা কাকু এইবার আমরা শেষ করব, ঠিক আছে? আপনার পছন্দের যে কোনো একটা গান একটুখানি বাজাতে, বা সেই সুরের রেশটা রেখে আমরা আজকের মতো সাক্ষাৎকার পর্ব, আমরা অনেক কিছু জানলাম, আপনি ওটা করুন আপনার পছন্দের যে কোনো একটা। একটা ছবির গানই বা আছে, নচিকেতা ঘোষ, এই বছর তারা 100 বছর সেন্টিনারি হচ্ছে, সেই